আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বুধবার থেকে শর্ত সাপেক্ষে খুলছে অফিস সহ সবকিছু, চলবে গণপরিবহন, ধীরে ধীরে শিথিল হবে বিধিনিষেধ, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনায় আরও 241 জনের মৃত্যু, গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে ভোগান্তি বেড়েছে প্রত্যাশীদের, গণপ্রতারণার অভিযোগ ফখরুলের। জাতির পিতার আন্দোলন সংগ্রামের প্রেরণা দানকারী বঙ্গমাতা, বললেন প্রধানমন্ত্রী। শেখ ফজিলাতুন্নেসা মুজিব পদক পেলেন 5 বর্ণনালী। পরিমণি সহ অন্যদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে অনেক ভিআইপির নাম, জানালো সিআইডি। নিশ্চিতভাবে প্রমাণের পরই পরিচয় প্রকাশ। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে লকডাউন ও করোনা প্রসঙ্গ। দীর্ঘদিন কঠোর বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস ও গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। বিকেলে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। কাল থেকে ট্রেনের 50% টিকিট কাউন্টারে আর 50% বিক্রি হবে অনলাইনে। খুলবে দোকানপাট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে, তবে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। চলমান বিধিনিষেধ শেষে 11ই আগস্ট বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আন্তঃমন্ত্রণালয় সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়কপথে স্বাভাবিকের চেয়ে গাড়ি চলবে অর্ধেক। পাশাপাশি মঙ্গলবার থেকে অনলাইনে 50% ও কাউন্টারে 50% ট্রেনের টিকিট বিক্রি হবে। শপিং মল, দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার শিল্প কারখানা যথারীতি চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। গণপরিবহন ও মার্কেট, বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রজ্ঞাপন জারির আগে দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 10 আগস্টের পর চলমান বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে। 11 তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে যে এটি ধাপে ধাপে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটিকে আপনার শিথিল করা। কর্মজীবীদের অগ্রাধিকার ভিত্তিক করোনা টিকার মাধ্যমে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে এই সমস্ত মানুষগুলোকে যাতে করে একটা সুরক্ষার মধ্যে আনতে পারি, এই আরেকটি বিষয় হচ্ছে যে সকলে যাতে মাস্ক পরে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি বছর 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর 23 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা প্রথম ধাপে 5 আগস্ট পর্যন্ত ছিল। অবশ্য পরে তা 10 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা সংক্রমণে দেশে একদিনে আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ সময় 10,299 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গত 24 ঘন্টায় 42,003 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 24.52%। আগের দিন 261 জনের মৃত্যু হয় আর নতুন রোগী শনাক্ত হয় 8,136 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,53,695 জন, আর মারা গেছে 22,652 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 105 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে মারা গেছে 59 জন, খুলনায় 30 জন, বাকিরা অন্য বিভাগের। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে ভোগান্তি বেড়েছে টিকা প্রত্যাশীদের। দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকা না পেয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। টিকার সংখ্যা সীমিত হওয়ায় অনেককেই টিকা কার্ড পাচ্ছেন না বলে দাবি কর্তৃপক্ষের। রাকিব হাসানের রিপোর্ট। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মহিলা পুরুষ উভয়কেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় টিকা কেন্দ্রে। তবে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হয় বয়স্কদের।
সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানান টিকা গ্রহীতারা। বয়স আমার প্রায় 100 বছর চলছে, ওই সবাই দেয় আমাকে বলতে দিচ্ছি, আমি দিচ্ছি বাবা। এখনের যে উদ্যোগটা এটা খুব ভালো উদ্যোগ এবং সহজ হয়েছে আমাদের জন্য। অনেক কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার পর টিকা না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের। এই যে কার্ডের জন্য দাঁড়ায় আছি, এখন কার্ড পাবো, দেন কালকে আমাদের টিকা দেওয়া হবে, আজকেও দেওয়া হবে না, আজকে ভ্যাকসিন দেওয়া যাবে না। আমরা যেটার ভয়ে যাচ্ছি দেওয়ার জন্য করোনার টিকা, তো দেখা যাচ্ছে যে গাদাগাদির মধ্যে আমাদেরকে দিতে হচ্ছে, তো এটা আমাদের জন্য একটু অসুবিধাই হইতেছে। অনেকক্ষণ হয়েছে আসছি, সকাল 9টা থেকে দাঁড়িয়েছি, মানে এটাই প্রবলেম যে অনেক লেট হচ্ছে, ওনারা অনেক লেট করছে। কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন সীমিত সংখ্যক টিকার কারণেই এমন বিপাকে পড়তে হচ্ছে তাদের। প্রতিদিন 350 জন নিতে পারি, তাহলে আমরা 6 দিনে 318 আর 3×5 = 15, মানে প্রায় 2000 মতো আমরা টিকা দিতে পারবো। কিন্তু আমার ওয়ার্ডেই ভোটারের সংখ্যা আছে 40,000, বসবাসের সংখ্যা আছে 2.5 লাখ লোক। প্রথম দিন 308টি টিকা দেওয়ার কথা, সেখানে প্রায় 3000 লোকের সমাগম হয়েছে। যাদের তখন বোঝানোর পরে বললাম যে এটি তো আমরা পর্যায়ক্রমে দিব, আমরা প্রত্যেককে দিব, এই 5 নম্বর ওয়ার্ডের 3 লাখ লোককে দেওয়ার চেষ্টা করব। এদিকে গণটিকা কার্যক্রম পরিদর্শন করতে এসে দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রথম দফায় এই অঞ্চলের 1,20,000 মানুষকে গণটিকা কার্যক্রমের মাধ্যমে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। মানুষের উৎসাহ খুব বেশি এবং তাদের আগ্রহ বেড়েছে, তারা অনেক মানুষ ভিড় করছে। 1,20,000 15-20,000-এর মতো হবে, এক্স্যাক্টলি ফিগারটা আমার একমতো মনে নাই, তবে 1 লাখের বেশি আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 75টা ওয়ার্ডের মাধ্যমে আমরা দিতে সক্ষম হব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এদিকে মোবাইলে SMS না পেলে টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, খুদে বার্তা না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। সামাজিক দূরত্ব বজায় থাকছে না, ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে। বর্তমানে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। গর্ভবতী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন বলেও জানান অধ্যাপক নাজমুল ইসলাম। কোভিড-19 যে ভ্যাকসিন ক্যাম্পেইনটি চলছে, সেখানে কিন্তু 25 বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠী এবং অগ্রাধিকারের ভিত্তিতে 50 বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধী যারা, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের যে জনগোষ্ঠী আছেন, দুর্গম অঞ্চলে যারা আছেন, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে গণহারে করোনা সংক্রমণের শঙ্কা তৈরি হয়েছে। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওষুধ ও মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সচেতনতার পাশাপাশি সবাই নিয়ম মেনে চললে দ্রুত মহামারী নিয়ন্ত্রণে আসবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সবাই মনে করে পর্যাপ্ত টিকা সংগ্রহ না করে গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে। একই সঙ্গে চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। গতকাল সারা দেশে গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। সরকারের হাতে টিকা এসেছে 1,60,00,000, অথচ শতকরা 70 লাখ মানুষকে টিকা দিতে হবে, প্রয়োজন হবে 26 কোটি টিকা। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। শয্যা না পাওয়ায় রাজধানীর এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটোছুটি করছেন তারা। তবে যেখানে শয্যা পাওয়া যাচ্ছে সেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন হাসপাতালের সামনে করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের নিয়ে স্বজনদের ছুটাছুটির দৃশ্য চোখে পড়ছে হরহামেশাই। করোনা সংক্রমণ বৃদ্ধি ও শয্যা সংকটে রোগী ভর্তি নিয়ে রীতিমতো পোহাতে হচ্ছে ভোগান্তি। সিটে তো সমস্যা আছে, সিট তো পাওয়া যায় না। সিরিয়াল দেওয়া হয়েছে, তারপরে আর কি ডাক্তার দেখবে। তবে যাদের চিকিৎসা চলছে তাদের দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। খাবার আগে একটা ওইদের রক্ত নেই, আবার পরে খাবার পরে রক্ত দিতে হইব। তো একটা খাবার পরে তত করে আসছে, খাবার পরেরটা নিচে মরে আবার আগামীকাল আসতে হবে। আমি এখানে ভর্তি হয়েছি আপনার 30 তারিখ। ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ তাদের যে ট্রিটমেন্ট, এতে আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। বর্তমানে হাসপাতালে করোনা রোগীদের শয্যা সংকটের কথা স্বীকার করলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। গত 5 দিন থেকে এটার তীব্রতা এত বেশি বেড়ে গেছে যে আমাদের কিছু রোগী এখন ফেরতও দিতে হচ্ছে।
হ্যাঁ, ফেরত দিতে হচ্ছে এই জন্য যেহেতু আমরা যে রুগীগুলো ডিসচার্জ করতে পারি প্রতিদিন, ঠিক সেই পরিমাণ রুগী আমরা ভর্তি নিতে পারতেছি। আগে আমাদের কিছু বেড এমনিই খালি থাকতো, এখন সেই খালিটা আর নাই। আর আইসিইউ বেড গত 1 মাস পর্যন্ত কখনো খালি ছিল না। তবে রোগী ভর্তি ও চিকিৎসা সেবায় অনিয়মের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। নিজেদের লোকজনেই জড়িত থাকে, তো আপনি আমাকে বলেন আপনি কাকে টাকা দিচ্ছেন, হাওয়ার উপরে কথা বললে তো আমি এটা মেনে নিব না। এবং সবচেয়ে বড় কথা কি, মিডিয়াকে যখনই দেখে তখনই যেটা পায় সেটাই অভিযোগ করে বসে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার বঙ্গমাতার জন্মবার্ষিকীর খবর। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গেরিলার ভূমিকায় মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছেন বলে জানিয়েছেন বঙ্গমাতা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গমাতার ধৈর্য, সাহস আর সময়োপযোগী পদক্ষেপ দেশের স্বাধীনতা সংগ্রাম ও তা বাস্তবায়নে সহযোগিতা জুগিয়েছে। নিজের স্বার্থ আর ভোগবিলাসিতার ঊর্ধ্বে উঠে দেশের মানুষের স্বার্থে সারা জীবন বঙ্গবন্ধুর লড়াই, সংগ্রাম আর আন্দোলনে ফজিলাতুন্নেসা মুজিব প্রেরণা দিয়ে গেছেন বলেও জানান শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বঙ্গবন্ধু প্রকাশিত রূপে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ ফজিলাতুন্নেসা মুজিব পদক ২০২১ প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে মায়ের ভূমিকা তুলে ধরেন বঙ্গমাতা কন্যা শেখ হাসিনা। সব সময় প্রেরণা জুগিয়েছে আমার মা। আমার মা কখনো সামনে আসেননি, তিনি নীরবে পাশে থেকে প্রতিটি ক্ষেত্রে আমার বাবাকে সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। এটাই হচ্ছে আমি মনে করি সব থেকে একটা বড় ত্যাগ তিনি স্বীকার করে গেছেন। তার যে ধৈর্য, সাহস এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবায়ন করতে যথেষ্ট অবদান রেখে গেছে। বাবা মায়ের বন্ধন তুলে ধরে স্মৃতিচারণ করেন ১৫ই আগস্টের নির্মমতার। মানুষ যখন একটা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন তার মনে সব থেকে আসে নিজের জীবনটা বাঁচানো এবং নিজের জীবন ভিক্ষা চাওয়া। আমার মা খুনিদের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, সোজা বলে দিয়েছেন যে আমার আব্বাকে যখন হত্যা করলো, সেটা যখন তিনি দেখলেন, তখনই তিনি খুনিদের বললেন যে তোমরা ওনাকে মেরেছ, আমাকেও মেরে ফেলো। কারণ তারা বলছে আপনারা আমার সাথে চলেন, বলে তোমাদের সাথে আমি যাব না, তোমরা এখানে আমাকে খুন করো। অনুষ্ঠানে নানা ক্ষেত্রে ভূমিকা রাখা ৫ জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী পদক তুলে দেন। একই সময়ে সারা দেশে ৪,০০০ নারীকে সেলাই মেশিন এবং নগদ সহায়তা দেয়া হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু যেমনই ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি, তেমনি ফজিলাতুন্নেসা মুজিব ১০০০ বছরের অন্যতম শ্রেষ্ঠ নারী। আর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, দেশ গঠনে বঙ্গমাতার অবদান অপরিসীম। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে শ্রদ্ধা জানায় সহযোগী সংগঠনগুলো। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০ শতকের সবার সেরা বাঙালি বঙ্গবন্ধু, আর ২০ শতকের অন্যতম সেরা বাঙালি নারী ফজিলাতুন্নেসা মুজিব।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ দুর্যোগ উপকমিটি আয়োজিত আলোচনা সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। দেশমাতৃকার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার গহনা পর্যন্ত বিক্রি করেছেন। বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে অনেক জটিল পরিস্থিতিতে বেগম মুজিব সৎ পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন। আজকে আসুন আমরা সবাই মিলে শপথ নিই বঙ্গমাতার আদর্শে, তার ত্যাগ, তার সাহস আমরা নিজেদেরকে উজ্জীবিত করি। আত্মঘোষিত আত্মস্বীকৃত খুনিদের পিছনে যারা দোষর হিসাবে নেপথ্যের নায়ক হিসেবে কলকাঠি নেড়েছিলেন, তাদের মুখোশ উন্মোচন হওয়া উচিত, তাদের বিচারে বাংলার মাটিতে হওয়া উচিত। বঙ্গমাতার আলোচনার পাশাপাশি করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। যত টিকা দেয়া হবে সব টিকার আয়োজন বিদেশ থেকে করে এবং এগুলো চালান নিশ্চিত করে শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। এখানে কোনো ভাওতাবাজি নেই। দিবসটি উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করে কৃষক লীগ। এদিকে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর রামপুরায় আলোচনা সভা ও দুস্থদের সহায়তা প্রদান করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। চিত্রনায়িকা পরিমণি সহ মডেল পিয়াসা ও মৌ এবং বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীর সহ অন্যদের জিজ্ঞাসাবাদে রাঘব বোয়াল ও ভিআইপিদের নাম বেরিয়ে আসছে বলে জানিয়েছে সিআইডি। দুপুরে সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, এসব নাম যাচাই বাছাই করা হচ্ছে। অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণের পরই এসব ব্যক্তির নাম প্রকাশ করা হবে। এসকেলেটনের রিপোর্ট। আলোচিত নায়িকা পরিমণি, মডেল পিয়াসা ও মৌ এবং বিতর্কিত বহুরূপী নারী হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলছে বলে জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে ঠিক এই মুহূর্তে আসলে আমরা এগুলো ডিসকাস করা সম্ভব হচ্ছে না। গ্রেপ্তারকৃতদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের অনেকের সম্পর্ক ছিল বলে জানান তিনি। নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলারলি পেশার কথা আমি বলবো না, কিন্তু আমরা নানা পেশার লোকজনের নাম পাচ্ছি। তালিকা আকারে হয়তো পরবর্তীতে বলতে পারবো। ঠিক এই মুহূর্তে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা প্রতিটা বাসা থেকে কম বেশি আমরা আলামত উদ্ধার করছি এবং এটি ছিল আমাদের তদন্তের অংশ। কোন ধরনের ব্যক্তিদের পরিমণি, পিয়াসা ও মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন প্রশ্নে তদন্তের স্বার্থে নাম বলেননি সিআইডির এই শীর্ষ কর্মকর্তা। আমরা মিডিয়াতে দেখছি যে অনেক ব্যাংকের অমুক লোক জড়িত আছে, কিন্তু আমরা আসলে তারা সত্যিকারে জড়িত আছে কিনা তো সেই বিষয়গুলো আসলে তদন্তের দাবি রাখে, মানে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসলে বলা যাবে যে তারা জড়িত আছে কিনা। আমরা নাম পাচ্ছি, সেগুলো আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। তদন্ত করতে গিয়ে ডিবির এডিসি সাকলাইন চিত্রনায়িকা পরিমণির প্রেমে জড়িয়ে পড়েন। এ বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা এমন প্রশ্নে সঠিক কোনো উত্তর পাওয়া না গেলেও তিনি বলেন, প্রকৃত অপরাধীদেরই আইনের আওতায় আনা হবে। আমরা অনেক তথ্য পাচ্ছি, অসঙ্গতি পাচ্ছি, তো কি অসঙ্গতি পাচ্ছি ঠিক এই মুহূর্তে আসলে আমরা বলতে চাচ্ছি না, বা তদন্তের স্বার্থে বলা বোধহয় ঠিকও হবে না। নিশ্চিত থাকেন যে আমরা যেসব তথ্য পাবো সেগুলোকে যাচাই বাছাই করার পরেই আমরা কিন্তু আসলে বলতে পারবো যে আসলে সত্যিকার জড়িত কিনা। গেল কয়েকদিন আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, বিতর্কিত ও বহুমুখী হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তারপর কথিত মডেল তারকা পিয়াসা ও মৌকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। প্রথমে তদন্তের ভার ডিবিকে দিলেও পরে নানান বিতর্কের কারণে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। এসকেলিটন, মাইটিভি, ঢাকা। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল হওয়ার আগ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর সহ ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা মাঠে সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর বেড়াইদ এলাকায় মশা নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা বলেন। যেসব এলাকা এখনও ডেঙ্গু মুক্ত রয়েছে সেখানকার কেউ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেজন্য সকলকে প্রতিরোধমূলক কার্যক্রমকে জোরদার করতে হবে বলেও জানান আতিকুল ইসলাম।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্সের পতন ঘটেছে। এতদিন রেমিটেন্সের যে জাদু ছিল সেটা সম্ভবত শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জাতীয় বাজেট 2021-22 বাস্তবায়ন পিছিয়ে পড়া মানুষেরা কিভাবে সুফল পাবে শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় বলেন, বাংলাদেশে শুধু আয়, কর্মসংস্থান ও মজুরি কমছে না, খাদ্যমূল্যের দামও বাড়ছে। সংবাদ শেষ করব ভিন্ন ধর্মী খবর জানিয়ে। পূর্ব সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের গুহায় অবিকৃত অবস্থায় মিলল হাজার হাজার বছর আগের সিংহ শাবক। ধারণা করা হচ্ছে শাবকটি 28 বছর আগে মারা গেছে। সুইডেনের সেন্টার ফর প্যালিওজেনেটিক্সের গবেষকরা বলছেন, এত বছরে সিংহটির গায়ের লোমও খসে পড়েনি। মুবাল্লিক করিমের রিপোর্ট। দেখলে মনে হতে পারে সিংহের শাবকটি অভুক্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু আসলে ওই সিংহের শাবকটি মারা গেছে বহুকাল আগেই। পূর্ব সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের গুহায় বরফস্তূপে ঢাকা এমনই এক সিংহ শাবকের খোঁজ পাওয়া গেছে। সেন্টার ফর প্যালিওজেনেটিক্সের গবেষকরা বলছেন, প্রাণীটি 28,000 বছর আগে। তবে বরফে জমাট বাঁধার কারণে এতদিনেও প্রাণীটির শারীরিক অবয়বের কোনো ক্ষতি হয়নি, এমনকি গায়ের লোমও ঝরে পড়েনি। সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের একটি নদীর পাড়ে দুটি সিংহ শাবকের মৃতদেহের সন্ধান পান বিলুপ্ত প্রাণী ম্যামথের দেহাবশেষ খোঁজা ব্যক্তিরা। বিশেষজ্ঞরা শাবকটির নাম দেন স্পার্টা। ওই গুহায় আরও একটি সিংহের চিহ্ন পাওয়া যায়, এর নাম পরবর্তীতে দেওয়া হয়েছে বরিস। শাবক দুটির মৃতদেহের সন্ধান পাওয়া যায় তখন এগুলোর দূরত্ব ছিল 18 মিটার। প্রথমে মনে করা হয়েছিল শাবক দুটি একই সিংহের পেটে জন্মেছিল, কিন্তু নতুন এক গবেষণায় বলা হয়েছে এই দুই শাবকের বয়সের পার্থক্য প্রায় 15,000 বছর। মুবাল্লিক করিম, মাই টিভি। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।